দেখো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু এই ফাইল থেকে শুরু করেছি, ফাইল থেকে শুরু করে আমরা সেভ এজ ওপেন এগুলো সব কিছু আমাদের দেখা হয়েছে। এখন আমরা আসলাম হোম মেনুতে। হোম মেনুর আন্ডারে এই ফাইল মেনুর মতো এরকম সিরিয়ালি কিন্তু কোনো অপশন এখানে দেয়া নাই হোম মেনুতে। হোম মেনুর অপশনগুলো দেওয়া আছে এভাবে আড়াআড়ি। আর হোম মেনুর অপশনগুলো কতগুলো গ্রুপে ভাগ করা আছে। প্রথম গ্রুপের নাম কি? ক্লিপবোর্ড গ্রুপ, তারপরে ফন্ট গ্রুপ, তারপরে প্যারাগ্রাফ গ্রুপ, তারপরে স্টাইল গ্রুপ, তারপরে এডিটিং গ্রুপ। এই ক্লিপবোর্ড গ্রুপের ভিতরে আমাদের আবার 4টা অপশন আছে। এটা হলো কাট, কপি, পেস্ট, এটা হলো ফরম্যাট পেইন্টার। আবার ফন্ট গ্রুপের মধ্যে ফন্ট চেঞ্জ, ফন্টের সাইজ চেঞ্জ, গ্রো ফন্ট, শ্রিঙ্ক ফন্ট, কেস পরিবর্তন, তারপর ক্লিয়ার ফরম্যাটিং, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, তারপর টেক্সট ইফেক্ট, টেক্সট হাইলাইট কালার, টেক্সট কালার। এভাবে করে আমাদের প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদা করে ভাগ করা আছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে প্রথমে যে ক্লিপবোর্ড গ্রুপটা আছে আমাদের, এই ক্লিপবোর্ড গ্রুপের ভিতরে আমরা বেসিক্যালি একটা লেখাকে কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেইন্ট করতে পারবো। তাহলে আমরা এই যে কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্ট যে করব, তো অবশ্যই আমাদের কোনো কিছু লেখা থাকতে হবে, নাহলে তো আমরা এটা করতে পারবো না। তাহলে আমরা এখান থেকে যদি একটা লেখা ওপেন করি, ধরো কম্পিউটারে এই লেখাটা ওপেন করলাম, ধরো আমি এই রোল অফ কম্পিউটার ইন বিজনেস এই জিনিসটিকেও আমি সিলেক্ট করে এখান থেকে কপি করবো, যে কপি। তো আমরা যেই ডকুমেন্ট থেকে এটাকে কপি করলাম, এই ডকুমেন্টের নাম কি? না, এই ডকুমেন্টের নাম হলো কম্পিউটার। তাহলে এই অবস্থায় যদি আমরা নতুন ডকুমেন্ট নেই, তাহলে নতুন ডকুমেন্ট নিতে গেলে কোথায় যেতে হবে? সেই পেজে নতুন ডকুমেন্ট নেয়, নিউ, ফাইলের মধ্যে নিউ। আর এই নিউ নেওয়ার জন্য আমরা কন্ট্রোল এন প্রেস করতে পারি, কন্ট্রোল চেপে রেখে এন প্রেস করে নতুন ডকুমেন্ট আসছে নতুন ডকুমেন্ট। তাহলে ওখান থেকে আমি কি করে নিয়ে আসছিলাম? কপি করে নিয়ে আসছিলাম। কী করে নিয়ে আসছিলাম? এখানে এসে কি করব? পেস্ট। তো কোনো কিছু কপি করে নিয়ে আসছে, সেটাকে পেস্ট করলে ওই জিনিসটা এবার এখানে চলে আসে। ব্যাপারটা বুঝতে পারছো? কপি শব্দের অর্থ হলো নকল করা। ওখানে যা কিছু ছিল এখানে আমরা নকল করে সেটাই আবার নিয়ে আসলাম। আচ্ছা, এবার এইখান থেকে এই জিনিসটাকে এই সেকেন্ড প্যারাগ্রাফটাকে আমরা কাট করতেছি। কাট মানে কি? একদম মুছে ফেলা। কাট মানে একেবারে মুছে ফেলা। আবার কন্ট্রোল এন দিয়ে আমি আবার একটা ডকুমেন্ট নিলাম, এইটার মধ্যে আমি কন্ট্রোল ভি দিয়ে বা পেস্ট দিয়ে এটাকে আমি এখানে পেস্ট করলাম। তাহলে আমরা যে জিনিস কপি করি সেটা যেখান থেকে কপি করি সেখানে থেকে যায়, আর যেখানে এসে পেস্ট করি সেখানেও চলে আসে। আর যা কিছু কাট করি সেটা ওখানে আর থাকে না, কাট হয়ে যায়, কিন্তু সেটা আবার কি হয়? পেস্ট হয়। আর একই জিনিস কপি বা কাট করা থাকলে তুমি যতবার পেস্ট দিবা, এই একই জিনিস বারবার পেস্ট হতে থাকবে, যে বারবার পেস্ট হতে আসছে, দেখো 5বার পেস্ট হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা অন্য কোনো জিনিস কপি বা কাট না করবো, ততক্ষণ পর্যন্ত ওই জিনিসই বারবার পেস্ট হবে। আচ্ছা, এই এখন আমরা একটা জিনিস দেখলাম, যে একটা জিনিস সিলেক্ট করা লাগে আমাদের। তোমাদের সিলেক্ট দেখানো হয় না? সিলেক্ট দেখাইছি আমি কিভাবে সিলেক্ট করতে হয়। আচ্ছা, আগে প্রথমে আমরা সিলেক্টটা দেখে নিই। সিলেক্ট না দেখে আমি কোনো কাজই করতে পারবো না। তো কম্পিউটারে কোনো লেখাকে নর্মালি সিলেক্ট করতে গেলে আমরা একটা সিস্টেমই ভালোভাবে জানি, সেটা হলো কার্সর পয়েন্টটাকে এইভাবে ড্র্যাগ করলে সে সিলেক্ট হয়, নাকি? এই নিয়মটা তোমরা সবাই জানো কি না? কিন্তু এই একটা নিয়মে আমাদের সবসময় কাজ হবে না, আমাদের অনেকগুলো নিয়ম জানতে হবে সিলেকশনের। তো সিলেকশনের নিয়মের মধ্যে প্রায় 12-13টা পদ্ধতি আছে যেটা দিয়ে টেক্সট সিলেক্ট করা যায়। 12 থেকে 13টা পদ্ধতি আছে যা দিয়ে টেক্সটটাকে সিলেক্ট করা যায়। আমরা এই পদ্ধতিগুলোই ধারাবাহিকভাবে একটার পর একটা দেখব। তার আগে আমরা এটা দেখে নেব আমাদের এই কার্সর পয়েন্টারটাকে আমরা কিভাবে মুভ করাইতে পারি। কার্সর পয়েন্ট চেনো সবাই? এখন পারলে বলো তো কার্সর পয়েন্টারটা কোথায় আছে আমাদের? হ্যাঁ, ওইটার ওই ওয়ার্ডটা কি? ইকুইপমেন্ট। ইকুইপমেন্টের পাশে কার্সরটা আছে। এই কার্সরটাকে মুভ করানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? মাউস ব্যবহার করতে পারি। প্রথমত মাউস, অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারি। আমরা মাউসটাকে ব্যবহার করে কার্সরটাকে যেখানে ক্লিক করবো ওইখানেই কার্সরটা যাবে। এটা কি দিয়ে করতেছি বলো? এটা আমরা মাউস দিয়ে করতেছি। কিন্তু আমরা যে কিবোর্ড দিয়ে করতে চাই, তাহলে আমরা আপ অ্যারো, অ্যারো চেনো সবাই? কয়টা অ্যারো আছে আমাদের? আপ অ্যারো,
ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, এই 4টা অ্যারো দিয়েও আমরা যেতে পারি। কিন্তু 4টা অ্যারো দিয়ে যাওয়ার কিছু বিড়ম্বনা আছে। দেখো আমি আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে নামতেছি, এই যে যাচ্ছি, এখন আমার প্রথমে যাওয়া লাগবে, তো আমরা এরকম কতবার ক্লিক করে প্রথমে যাওয়া লাগতেছে, অনেকবার ক্লিক করে প্রথমে যাওয়া লাগতেছে। তো এইটা একটা বিড়ম্বনা, এই বিড়ম্বনা থেকে আমরা মুক্তি চাই, যে এইটা আমরা করবো না, আমরা আরো সহজে কিভাবে করতে পারি। ঠিক আছে, তো যখন তোমাদের কার্সরটা কোনো লেখার মাঝামাঝি থাকবে, একটা লাইনের মাঝামাঝি যখন কার্সর থাকবে, তখন আমাদের এই অ্যারোর উপরে দেখো আরো 6টা বাটন আছে। 6টা বাটন একটু কি পড়ো তো সবাই। হ্যাঁ, তাহলে এখন আমাদের মাউসটা আছে অ্যামং এর মধ্যে, অ্যামং এর মধ্যে। এখন আমি যদি হোম প্রেস করি তাহলে কার্সরটা কোথায় যাচ্ছে? লাইনের শুরুতে। আর এন্ড দিলে কোথায় যাচ্ছে? লাইনের শেষে। তাহলে আমরা হোম আর এন্ড দিয়ে লাইনের শুরু এবং শেষে যেতে পারতেছি। এবার তোমরা বলো যে আমাদের এই যে ডকুমেন্টটা, কম্পিউটার নামক যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টের মোট কতগুলো পেজ আছে একটু দেখো তো। 6টা পেজ আছে। আমি একদম লেখার সবার শেষে চলে যেতে যাচ্ছি, লেখার একদম শেষে চলে যেতে যাচ্ছি। তাইলে না, পেজ ডাউন দিলে তোমাকে কয়েকবার ক্লিক করতে হবে, পেজ ডাউন দিলে তোমাকে কয়েকবার ক্লিক করে তারপর লেখার শেষে যেতে হবে। এমন কি কমান্ড আছে যাতে আমরা একবারে লেখার শুরুতে এবং একবারে লেখার শেষে যেতে পারি? তাহলে তোমরা কন্ট্রোল এন প্রেস করলে লেখার শেষে যেতে পারবা, কন্ট্রোল এন্ড, হ্যাঁ ইএনডি এন্ড। আর কন্ট্রোল হোম দিলে লেখার শুরুতে যেতে পারবা। হ্যাঁ, তুমি বলো তো শুধু হোম আর শুধু এন্ডে কোথায় যাওয়া যায়? ক্লাস মনোযোগ দিয়ে শুনতেছো না? শোনো না, বলছি, তোমারও বলছি, তুমি বোঝো নাই। শুধু হোমে লাইনের শুরুতে আর শুধু এন্ডে লাইনের শেষে। আচ্ছা তুমি বলো লাইন এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? বসে বলো, সমস্যা নেই, বসো। লাইন আর সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি বলো? এইভাবে বললেও তোমারটাও হয়নি, এভাবে বলতে হবে। এখানে আমাদের একটা পেজের মাপ আছে, ঠিক না? এই আমার পেজ আর এই বোর্ড কি এক সমান? বোর্ডটা অনেক বড় না? তো বলতে হবে যে আমরা যে কোনো পেজে বা যে কোনো জায়গায় লেখার সময় শুরু এবং শেষ পর্যন্ত, মানে মার্জিনের শুরু থেকে মার্জিনের শেষ পর্যন্তটাকে বলা হবে লাইন। আর একটা সেন্টেন্স যখন ফুল স্টপ দিয়ে শেষ হবে সেটাকে বলবো আমরা সেন্টেন্স। যখন একটা ভাব, মনের ভাব পূর্ণাঙ্গ রূপে যখন প্রকাশ পাবে কোনো বাক্য দিয়ে, সেটাকে আমরা বলবো সেন্টেন্স। আর লাইন হবে মার্জিনের শুরু থেকে শেষ পর্যন্ত, এটা হবে লাইন। আর প্যারাগ্রাফ কখন হবে? একটা অনুচ্ছেদকে আমরা একটা প্যারাগ্রাফ বলতে পারি, একটা প্যারা বা প্যারাগ্রাফ, ঠিক আছে? আর আমাদের কম্পিউটারে প্যারাগ্রাফ হয় কখন? যখন আমরা এন্টার দিই তখনই সেটা প্যারাগ্রাফ হয়ে যায়। সেটা আমি এক লাইন এন্টার দিই বা অর্ধেক লাইন এন্টার দিই, অর্ধেক লাইন এন্টার দিলেও সেটা একটা প্যারাগ্রাফের মধ্যে পড়ে যাবে, আর কয়েক লাইনের পর এন্টার দিলেও সেটা একটা প্যারাগ্রাফের মধ্যে পড়ে যাবে। তাহলে আমরা কার্সরের মুভমেন্ট বিষয়টা জানলাম। তুমি বলো, কার্সর যদি আমি একদম লেখার শেষে নিয়ে যেতে চাই, পেজের এবং লেখার শেষে নিয়ে যেতে চাই, তাহলে আমরা কি প্রেস করব? হ্যাঁ, একদম লেখার এবং পেজের শেষে নিয়ে যেতে চাই। আরে বাবা, কন্ট্রোল এন্ড, এন্ড কান্টাল এরকম না, কন্ট্রোল বলো, কন্ট্রোল এন্ড, ইএনডি এলো এন্ড। এর অর্থ কি? আর হোম অর্থ এখানে শুরু। এখানে এই হোম অর্থ কিন্তু বাড়ি না, এই হোম অর্থ এখানে শুরু, আর এন্ড অর্থ শেষ, শুরু শেষ। তোমরা দেখো না যে গেমস খেলার সময় হোমে যেতে বলে না, হোম পেজ মানে শুরুর পেজে যেতে বলে। এবার আমরা সিলেকশন পদ্ধতিতে আসবো। সিলেকশন পদ্ধতি মূলত তিন রকমের। তিন রকম বলতে তিন রকম ভাবে আমরা মূলত সিলেকশন করতে পারি। একটা হলো শুধু মাউস দিয়ে, আরেকটা হলো শুধু কিবোর্ড দিয়ে, আরেকটা হলো কিবোর্ড এবং মাউসের সমন্বয়। তাহলে আমরা প্রথমে দেখবো শুধু মাউস দিয়ে আগে। তো মাউস দিয়ে প্রথম যে সিলেকশনটা করবো, সিলেকশনের নাম হলো
ড্র্যাগ অন সিলেকশন। ড্রাগ, এই ড্র্যাগ অর্থ কি? টেনে নিয়ে যাওয়া। DRAG, ড্র্যাগ। ড্র্যাগ অর্থ টানা, ড্র্যাগ অর্থ টানা। তাহলে আমরা মাউসটাকে, কার্সরটাকে এখানে রেখে যখন আমরা টানবো তখন এই ধরনের সিলেকশনটাকে বলা হবে ড্র্যাগ অ্যান্ড সিলেকশন। যতটুকু ড্র্যাগ করবো ততটুকুই সিলেক্ট হবে। এরপরে আমরা একটা ওয়ার্ড সিলেক্ট করব। কি সিলেক্ট করব? একটা ওয়ার্ড। একটা ওয়ার্ড সিলেক্ট করার জন্য আমরা ডাবল ক্লিক করব। কয় ক্লিক? যখন তুমি ডাবল ক্লিক করবে তখন একটা ওয়ার্ড সিলেক্ট হবে। হচ্ছে একটা ওয়ার্ড সিলেক্ট। কি দিয়ে করতেছি? শুধু মাউস। যখন তোমরা ট্রিপল ক্লিক করবে তখন একটা প্যারাগ্রাফ সিলেক্ট হবে। ট্রিপল ক্লিক করলে একটা প্যারাগ্রাফ সিলেক্ট হচ্ছে। ট্রিপল ক্লিক করলে একটা প্যারাগ্রাফ সিলেক্ট হবে। আর এখানে ট্রিপল ক্লিক করে প্যারাগ্রাফ সিলেক্ট হচ্ছে না কেন বলো তো? এখানে এন্টার দেয়া, তাহলে এইটাকেই একটা প্যারাগ্রাফ সে কাউন্ট করতেছে। আর এখানে ট্রিপল ক্লিক করলে কয় লাইন ধরবে? 2 লাইন ধরবে, কারণ এখানে 2 লাইনের একটা প্যারাগ্রাফ। আর এখানে ট্রিপল ক্লিক করলে এই পুরো প্যারাগ্রাফটা ধরবে। আবার এখানে ট্রিপল ক্লিক করলে এই লাইনটা ধরবে। হ্যাঁ, তাহলে ডাবল ক্লিক ফর ওয়ার্ড সিলেকশন, ট্রিপল ক্লিক ফর প্যারাগ্রাফ সিলেকশন। আর একটা একটা লাইন যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে দেখো আমাদের এই মাউসটা, এই যে আমি মাউসটা নাড়াচ্ছি, মাউসের পয়েন্টারটা দেখতে কিরকম? আই এর মতো, ইংরেজি বড় হাতের আই এর মতো। আর এখানে গেলে কিরকম? মাউসের মতো। মাউস যেরকম দেখতে তীর চিহ্ন ওইভাবে। কিন্তু যখন আমি এখানে আনতেছি তখন এটা কিরকম? কালো থাক, কিন্তু দেখতে কি আগের মতোই আছে, মাউসের মতোই আছে। আচ্ছা দেখো তো এখন কিরকম? এবার খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো, এখন কিরকম? এটা এইগুলো খেয়াল করতে হবে। মাউস কখন কোথায় গেলে কোন ধরনের হয়ে যায় এটা খেয়াল করতে হবে। তাহলে এইটা এরকম আসছে, এখানে এসে ঘুরে যাচ্ছে কেন? এই প্রশ্ন আমাদের করতে হবে, কেন ঘুরে যাচ্ছে? এখানে ঘুরে যাওয়ার অর্থ হলো মাউসটা রিভার্স হয়ে গেছে, ঘুরে গেছে। রিভার্স হয়ে গেলে যেই লাইনে সোজা থেকে আমরা ওই রিভার্স মোডে ক্লিক করবো ওই লাইনটাই সিলেক্ট হবে। আর যেভাবে টান দাও তাহলে পরপর সিলেক্ট হবে। আমাদের এই লেখার মধ্যে যাওয়ার দরকারই নেই, আমরা এখানে বাইরে থেকে টান দিলেও সিলেক্ট হবে। বরঞ্চ লেখার মধ্যে থাকে টান দিতে গেলে আমাদের বিপত্তি আছে, অনেক সময় লেখা ছুটে চলে আসে ভুলে, দেখবে এরকম হবে তোমাদের। তো সেই জন্য আমরা সবসময় কী করবো? লেখার বাইরে গিয়ে এভাবে টান দিব। আর এই লেখার বাইরে গিয়ে যদি আমরা এই মাউসের উল্টো অবস্থায় যদি 3 বার ক্লিক করি তাহলে সমস্ত লেখা সিলেক্ট হয়ে যাবে। সমস্ত লেখা মানে এক পেজের সমস্ত লেখা নাকি পুরো ডকুমেন্টের লেখা? একটা ডকুমেন্ট কি 1 পেজের হয় নাকি অনেকগুলো পেজের মধ্যে হতে পারে? অসংখ্য পেজের ডকুমেন্ট হতে পারে। তাহলে ট্রিপল ক্লিক করলে আমরা পুরো ডকুমেন্টটাই সিলেক্ট করতে পারতেছি। আচ্ছা, এই গেল হলো আমাদের মাউস সিলেকশন। এইবার আমরা মাউসের সাথে একটু কিবোর্ডটা যোগ করি। মাউসের সাথে আমরা একটু কিবোর্ডটা যোগ করব। তাহলে দেখো মাউসের সাথে কিবোর্ড যোগ করার সময় ধরো আমি এই ডেফিনেশন অফ কম্পিউটার থেকে শুরু করে আমি এই কান্ট্রি পর্যন্ত সিলেক্ট করতে চাই। তাহলে দেখা যাচ্ছে যে ডেফিনেশন অফ কম্পিউটার এই লাইনে এই পেজে আছে, এই কান্ট্রি পর্যন্ত যাইতে যাইতে আমি অন্যদিকে চলে যাচ্ছি, এই কান্ট্রি কিন্তু আগেই চলে গেছে, দেখছো? তো এটা প্রবলেম না? টান দিলে তো দৌড়তে থাকে, ও একদম সেই ছুটন্ত ঘোড়ার মতো দৌড় মারে, এই যে দৌড় মারছে, আবার উপরে আবার নিচে চলে যাচ্ছে, আবার নিচে গেলে উপরে চলে যাচ্ছে, এরকম ঝামেলা হয়। আমাদের হবে না, তোমাদের হবে। এই জন্যই আমি শেখানোর জন্য তোমাদেরকে এটা বলতেছি। তো আমরা যদি এরকম করতে পারি যে এইখানে প্রথমে মাউসটাকে রেখে কি করলাম, মাউসটাকে প্রথমে আমি রাখলাম যেখান থেকে শুরু করবো আমি সিলেকশন, এবং যেখানে গিয়ে আমি সিলেকশনটা শেষ করবো এখানে একটা ক্লিক করলে যদি সব সিলেক্ট হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? হয়েছে তাই? এটা কি শুধু ক্লিকে সিলেক্ট হয়ে গেছে নাকি কিছু চাপতে হয়েছে? আমার কি কিছু চাপতে হয়েছে তোমাদের মনে হয়, নাকি শুধু ক্লিকে সিলেক্ট হয়ে গেছে? চাপতে হয়েছে। কিন্তু সেটা কি চাপতে হয়েছে? প্রথম আমাদের মাউসটাকে যেখানে আমি ক্লিক করব এবং লাস্টে গিয়ে যেখানে ক্লিক করব, ক্লিক করার আগে আমাকে শিফট চেপে ধরতে হবে। কি চেপে ধরতে হবে? শিফট। তাহলে আমরা নির্দিষ্ট একটা এরিয়াকে সিলেক্ট করতে পারবো। ধরো এরকম হয় যে তুমি কোনো ওয়েবসাইটে ঢুকছো, অনেকগুলো পেজ তোমাকে সিলেক্ট করতে হচ্ছে, তোমার সেই শুরু থেকে টান দিয়ে ধরছো তো ধরছোই, অনেকক্ষণ টানতেছো, পেজ শেষ হয় না, আবার শেষ হইতে গেলে বেশি চলে যায়। তো তখন তোমাকে সিলেক্ট করতে হবে, মাউসটাকে ওখানে আগে ক্লিক করে আনতে হবে। কোথায়? যেখান থেকে আমরা শুরু করব। আর একদম শেষে ওই শেষে এসে ক্লিক করার আগে কি চেপে ধরতে হবে? শিফট। তো এইটা গেল হলো একটা নির্দিষ্ট এরিয়া সিলেকশন। এইবার আমি দেখাবো তোমাদেরকে র্যান্ডম সিলেকশন। র্যান্ডম সিলেকশন কাকে বলে? ধরো আমি এই লাইনটা সিলেক্ট করলাম,
তারপরে আমি মাঝখানে এই লাইনগুলো সিলেক্ট করবো না, আমি আবার এটা সিলেক্ট করবো। এইখানে সিলেক্ট করার পর এটা সিলেক্ট করলে উপরটা ছেড়ে যায় না, কিন্তু উপরটা ছাড়বে না, উপরটাও সিলেক্ট থাকবে, নিচেরটাও সিলেক্ট হবে। তাহলে আমাদের কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরতে হবে। কি চেপে ধরতে হবে? কন্ট্রোল। আবার যখন আমরা স্ক্রল ঘুরাবো তখন কন্ট্রোল ছেড়ে দেবো। আর যদি স্ক্রল ধরে রেখে কন্ট্রোল ঘুরে তাহলে কি হবে? জুম ইন জুম আউট হয়ে যাবে। স্ক্রল যদি স্ক্রলিং বোঝো, স্ক্রলিং কোনটা স্ক্রলিং? এই যে চাকাটা, চাকাটা ঘোরানোর সময় কি কন্ট্রোল চেপে ধরতে হবে না ছেড়ে দিতে হবে? কন্ট্রোল ছেড়ে দেবে। যদি কন্ট্রোল ছেড়ে না দিতে তাহলে কি হবে? এই যে এরকম হবে, এরকম হবে, জুম ইন জুম আউট হবে। আমি তো জুম ইন জুম আউট চাচ্ছি না, আমি চাচ্ছি কি সিলেক্ট করতে। আর এই সিলেক্টটাকে কি বলি আমরা? বলা হয় এই সিলেক্টর কি বলে? র্যান্ডম সিলেকশন। তাহলে একটা ক্লিক করার পরে দেন কি চেপে ক্লিক করতে হবে? কন্ট্রোল চেপে ক্লিক করতে হবে। এটাকে বলে র্যান্ডম সিলেকশন। এবার আমরা শুধু কিবোর্ড দিয়ে সিলেক্ট করব। এখন আমাদের এই টোটাল পেজে কোথাও কার্সর দেখা যাচ্ছে? দেখো তোমরা। তাহলে কার্সরটা আমি শুরুতে নিয়ে আসতে চাই, কি চাপবো? শুধু হোম, কন্ট্রোল হোম। কার্সর শুরুতে আসছে, এটা শুধু আমি কার্সর নিয়ে আসলাম কন্ট্রোল হোম দিয়ে। এবার আমরা একটা একটা করে লেটার সিলেক্ট করব। কটা করে লেটার? লেটার মানে কি? তুমি বলো তো লেটার মানে কি? লেটার মানে ওয়ার্ড। সিঙ্গেল লেটার বা সিঙ্গেল ক্যারেক্টার সিলেক্ট করব। তাহলে আমরা কিবোর্ডে দিয়ে এখন যে সিলেকশনটা গুলো করব সবগুলো কি দিয়ে করব? আমরা কিবোর্ড দিয়ে। তাহলে শিফট চেপে ধরে রাইট অ্যারো ক্লিক করলে কি হবে? একটা কি সিলেক্ট হচ্ছে? লেটার। এবার আমরা একটা করে ওয়ার্ড সিলেক্ট করব। কন্ট্রোল আর শিফট। এখন একটা করে ওয়ার্ড। দেখো ওয়ার্ড সিলেক্ট হচ্ছে। কন্ট্রোল শিফট চেপে ধরে রেখে রাইট অ্যারো। একটা লেটারের জন্য শিফট চেপে ধরবা, তাহলে একটা করে লেটার সিলেক্ট হবে। আর এই ওয়ার্ড সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট চেপে ধরতে হবে। আচ্ছা, এবার যদি আমরা পুরো লাইন ধরতে চাই কিবোর্ড দিয়ে, তাহলে লাইন ধরার জন্য শিফট এন্ড। লাইন ধরার জন্য শিফট এন্ড। শিফট এন্ড দিলে কি হবে? লাইন ধরবে। আর শিফট অবস্থা যদি ডাউন অ্যারো চাপতে থাকি পুরো লাইন আস্তে আস্তে ধরতে আসবে। আবার উপর দিকে গেলে লাইন ছাড়তে যাবে। আর এখন আমাদের কার্সর আছে কোথায়? লাইনের শেষে। এখন কি চাপ দিলে এই পুরো লাইনটা সিলেক্ট হবে বলো তো? শিফট হোম। কারণ শেষে শুরুতে থাকলে শেষের বাটন চাপতে হবে, আর শেষে থাকলে শুরুর বাটন চাপতে হবে। আচ্ছা, এবার আমরা যদি পুরো লেখা সিলেক্ট করতে চাই কিবোর্ড দিয়ে, এবার তুমি বলো তো যে মাউস দিয়ে আমরা পুরো লেখা কিভাবে সিলেক্ট করছিলাম পুরো ডকুমেন্টের? তুমি বলো ভাইয়া। মাউস দিয়ে, শুধু মাউস দিয়ে পুরো লেখা সিলেক্ট কিভাবে করতে হবে? কোন অবস্থায়? মাউসের কোন অবস্থায়? রিভার্স অবস্থায়। রিভার্স অবস্থায় ট্রিপল ক্লিক। রিভার্স অবস্থায় ট্রিপল ক্লিক দিলে পুরো সিলেকশন এটা কিসে? মাউসে। আর কিবোর্ড সিলেকশনে কন্ট্রোলে। কিবোর্ড সিলেকশনে কন্ট্রোলে দিলে কি সিলেক্ট হবে? এক পেজের লেখা সিলেক্ট হবে নাকি পুরো ডকুমেন্টের লেখা? পুরো ডকুমেন্টের লেখা সিলেক্ট হবে। দেখো এবার বেসিক্যালি আমরা এখান থেকে এই যে লিস্টটা আছে ফন্ট গ্রুপের মধ্যে, প্রথমটা হলো আমাদের ফন্ট পরিবর্তন করার জায়গা। ফন্ট পরিবর্তন তোমরা কি বুঝতে পারছো যে ফন্ট পরিবর্তনটা বেসিক্যালি কি? ফন্ট পরিবর্তন হলো এটা লেখার স্টাইল পরিবর্তন করা। লেখাটা এই লেখাটাই কাটেই থাকবে, কিন্তু আমি ফন্টটা পরিবর্তন করে দিই তাহলে এটা অন্যরকম হয়ে যাবে, স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এখনো কিন্তু এটা কাটেই আছে, কিন্তু তোমরা একটু ফন্টটা ভালো করে খেয়াল করো, ফন্টটা একটু অন্যরকম। এটা অনেকটা হাতের লেখার মতো, 10 জনে 10 রকম হাতের লেখা লেখে না, ঠিক এখানে ফন্টটাও অনেক রকমের আমরা নিয়ে আসতে পারি। এটা আলগেরিয়ান ফন্ট।
এই নরমালি থাকে ক্যালিব্রি বডি ফন্ট। আচ্ছা হ্যাঁ ক্যালিব্রি বডি অফিসিয়ালি বলতে এখানে কিছু ব্যাপার আছে। ভালো একটা প্রশ্ন করছো। যখন তোমরা উইন্ডোজ 7 চালাবা আর অফিস 7 চালাবা, অফিসেরও কিন্তু 7 ভার্সন আছে। আমরা যে ওয়ার্ডটা চালাই এটা একটা ভার্সন, এটা ওয়ার্ড আমরা মাইক্রোসফট অফিস 10 চালাই। 10 এর ডিফল্ট ফন্টের নাম হলো ক্যালিব্রি বডি, আর 7 এর ডিফল্ট ফন্ট ছিল হলো মাইরিট প্রো। আর 2003 সালের অফিস অ্যাপ্লিকেশনের রেগুলার ফন্ট ছিল টাইমস নিউ রোমান। এখন ব্যাপার হচ্ছে যে ওরা নতুন নতুন ভার্সন আবিষ্কার করতেছে আর ডিফল্ট ফন্ট হিসেবে নতুন একটা ফন্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ সব ফন্টই আছে, সব ফন্টই তুমি পাবা, কিন্তু ওরা এক একটা সিরিজের জন্য এক একটা ভার্সনের জন্য এক একটা ফন্টের সামনে নিয়ে আসে। এখন এই ফন্টের জন্য কি সামনে নিয়ে আসছে? ক্যালিব্রি বডি। তুমি কন্ট্রোল এন প্রেস করো, নতুন একটা ডকুমেন্টে যাও, এনে কি আসছে? আমি কি এখানে কোনো ফন্ট চেঞ্জ করছি? এটা নতুন পেজ, তো নতুন পেজ আনলে কি আসবে? ক্যালিব্রি বডি আসবে। আর যদি এটা 7 হতো তাহলে আসতো মাইরিট প্রো, আর যদি 2003 সালের ভার্সন হইতো তাহলে আসতো টাইমস নিউ রোমান। এইভাবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমার এখানে ডিফল্ট ফন্ট হলো ক্যালিব্রি বডি। এরকম ইংরেজির অসংখ্য ফন্ট আছে, হাজার হাজার ফন্ট আছে। এক একটা ফন্ট আমরা ব্যবহার করি স্টাইলের জন্য, যারা গ্রাফিক ডিজাইন করে বেসিক্যালি ওরা এক একটা ফন্ট দিয়ে গ্রাফিক্সটাকে ফুটাই তোলে, সুন্দর করে। হ্যাঁ আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে কি ফরম্যাট পেইন্টার, এটা কিন্তু আমরা এখনো দেখি নাই। ঠিক আছে, ফরম্যাট পেইন্টার। তাহলে আমি এখানে পেস্ট এটাকে একটু বড় করলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, অনেক কিছু করে ফেলছি না? বড় করতে হয়েছে। তারপর এটা ফন্টটাও চেঞ্জ করে দিলাম, কথার কথা। ওকে, তো এখন চাচ্ছি যে এই পেস্টের মতো করে আমি ফরম্যাট পেইন্টারটা বানাতে। এখানে পেস্টে আমরা যে যে কমান্ড অ্যাপ্লাই করলাম ওই সমস্ত কমান্ড না দিয়ে আমি ফরম্যাট পেইন্টারটাকেও ওই পেস্টের মতো স্টাইলে করতে চাই। তাইলে আমি যার মতো করতে চাই, যার স্টাইলটা আমি ফলো করতে চাই, ওই স্টাইলের ওই জিনিসটাকে আমাকে সিলেক্ট করতে হবে, মনে থাকবে? আর ফরম্যাট পেইন্টার নিয়ে যাকে করতে চাই তার উপরে এইভাবে ক্লিক করলেই হবে, বাম পাশে। তাহলে দেখছো ফরম্যাট পেইন্টার আবার দেখাচ্ছে দেখো, এই ফরম্যাট পেইন্টার এটা একটা স্টাইল। ঠিক আছে, এই স্টাইলটাকে আমি ফরম্যাট পেইন্ট করব এই বোল্ডের উপরে। তাহলে বোল্ডের উপরে দাও, বুঝতে পারছো? তাহলে কাকে সিলেক্ট রাখতে হবে আর কার উপরে ক্লিক করতে হবে? তাহলে কাকে সিলেক্ট করে কার উপরে কমান্ড দিতে হবে বলো? তুমি বলো। যাকে প্রথম স্টাইল করব সেটাকে সিলেক্ট রাখতে হবে, তারপর ফরম্যাট পেইন্টার টুলসটাকে নিয়ে যাকে করতে চাই তার উপরে ক্লিক করতে হবে। তাহলে কি হয়ে যাবে? ফরম্যাট পেইন্টার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন এই আগের মতো করে ফেলতে। তাহলে আমি কাটকে সিলেক্ট করব, কাটটা তো আগের মতো, ঠিক না? ফরম্যাট পেইন্টার নাও, এগুলোর উপরে এরকম ব্রাশ করো, তাহলে সব আগের মতো হয়ে যাবে। যা যা পড়বে আন্ডারে সবই আগের মতো হয়ে যাবে। এটাকে বলে ফরম্যাট পেইন্টার। আচ্ছা, এবার ফন্ট চেঞ্জ করবো আমরা। তাহলে ফন্টটাকে সিলেক্ট করলাম, যেটা দিয়ে ফন্ট চেঞ্জের কথা বলা সেটা কি ফন্ট আমরা চেঞ্জ করি। আগে একটু আমরা সবগুলো ফন্ট একটু বড় করে নিই, বুঝতে সুবিধা হবে। এখন ভালো দেখা যাচ্ছে না? একটু বড় বড় দেখা যাচ্ছে না? তাহলে এটা কি ফন্ট চেঞ্জ। তাহলে ফন্ট, এখানে প্রশ্ন হলো, কথা হলো এমন যে তুমি কোনো পরিবর্তন আনতে চাইলে সেই জিনিসটাকে আগে কি করে নিতে হবে? তাহলে সিলেক্টের জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সিলেক্ট করাটা করতে বাধ্যতামূলক, সিলেক্ট তোমাকে করতেই হবে। আমি ওকে আমি সরাবো, তা আমার ওর কাছে গিয়ে ওকে ধরতে হবে। তো এই সিলেক্টটাও ঠিক তাই, আমি এখান থেকে ওকে সরাইতে পারবো না, তো আমাকে ওর কাছে গিয়ে ওকে ধরে সরাইতে হবে। তাহলে এই জন্যই আমাকে একে সিলেক্ট করতে হবে। সিলেক্টের কথা না ভুলে গিয়ে যদি শুধু তোমরা পরিবর্তন করতে থাকো আর যেখানে পরিবর্তন হচ্ছে না, তাহলে কিন্তু ব্যাপারটা হবে না। তাহলে আমাকে একে সিলেক্ট করে নিতে হবে। এবার আমি ফন্ট যা ইচ্ছে তাই পরিবর্তন করতে পারি। ধরো এখানে আমি দিলাম বার্লিন ফন্ট, বার্লিন স্যান্স এফবি ডামি, এটা একটা ফন্ট। এই ফন্ট আমি পরিবর্তন করে দিলাম। তাহলে এখানে দুই রকমের ফন্ট আছে। এই ফন্টের নাম হলো ক্যালিব্রি বডি, আর এই ফন্টের নাম কি? বার্লিন স্যান্স। তাহলে এটা ফন্টটা পরিবর্তন হয়ে গেল, কিন্তু এটা আমাদের কি ফন্ট না, ডিফল্ট ফন্ট না। ডিফল্ট আর কাস্টমাইজের পার্থক্য তো বোঝো। সফটওয়্যার যেটা প্রথমেই যেভাবে আমাদেরকে দিচ্ছে সেটা হলো ডিফল্ট পজিশন,
আর আমরা যদি কোনো কিছু পরিবর্তন করি সেটাকে বলি আমরা কাস্টমাইজ। এবার আসছে ফন্টের সাইজ চেঞ্জ। সাইজ মানে কি? আকারের পরিবর্তন। আচ্ছা দেখো তো ফন্টের আকারের পরিবর্তন এখন হয়েছে না? একটু বড় হয়েছে না? হ্যাঁ, নাকি আগের মতোই আছে? এটা কি আসলে আমি বড় করছি? এটা জুম করছে, সেটার জন্য তোমাদের একটু আমি বললাম যেটা আমি কি এখন কি ফন্টের সাইজ অনেক ছোট হয়ে গেছে না? হ্যাঁ, তোমার ফন্ট সাইজ অনেক ছোট হয়ে গেছে না এখন? হ্যাঁ, আসলে কি ছোট হয়েছে নাকি না? হ্যাঁ, জুম আউট করছে। তুমি খেয়াল করবে এখানে ছোট বড় হয়েছে কিনা এই জায়গায়। তাহলে ফন্টের সাইজ আগেও 16 ছিল, এখনো 16 আছে। এটাকে আমি বড় করতে পারি, এখান থেকে আমি এটাকে বড় করে দিতে পারি। বড় হচ্ছে। আবার এই যে এটা আস্তে আস্তে ক্লিক করলে ছোট হবে, এটা আস্তে আস্তে ক্লিক করলে এটা বড় হবে। আর কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের বাম পাশেটা দিয়ে ছোট হবে, আর কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ডান পাশেটা দিয়ে বড় হবে। এটা কি গেল? ফন্টের সাইজ পরিবর্তন। ঠিক আছে। আর এই যে ছোট ছোট এখানে একটা বাটন দেখতেছো, যেটা বড় এ একটা ছোট এ, দুইটাই বড় হাতের, কিন্তু এটা একটু বড় এটা একটু ছোট। তাই বড়টা ক্লিক করতে থাকলে কি হবে? আস্তে আস্তে ফন্ট বড় হবে, আর ছোটটা ক্লিক করতে থাকলে আস্তে আস্তে ফন্ট ছোট হবে। তাহলে এই বাটনটার নাম হলো গ্রো ফন্ট। এই বাটনের নাম কি? গ্রো ফন্ট। শেয়ার চলে গেছে? তোমাদের পিসি বন্ধ হয়ে গেছিল? এবার আসে শেয়ার। তোমাদের দুজন একজন আসে না? আস্তে করে লাগবে না, আমরা এখনই শেষ করব। তাহলে এইটা চাপতে থাকলে ফন্ট আস্তে আস্তে বড় হতে থাকবে, এটা চাপতে থাকলে ফন্ট আস্তে আস্তে ছোট হতে থাকবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ।